হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমি ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার এক্সক্রিশন থেকে আমরা রেগুলেশন অফ কিডনি ফাংশন অর্থাৎ কিডনির কার্যকারিতা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেই সম্পর্কে আলোচনা করব, যেটি নিট অ্যাসপিরেন্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। চলো দেরি না করে আমরা শুরু করি। বলছে রেগুলেশন অফ কিডনি ফাংশন। রেগুলেশন অফ কিডনি ফাংশন মানে কিডনি যে কাজ করে, কিডনি আমাদের কি কাজ করে? ফিল্ট্রেশনের কাজ করে, মানে আমাদের বডি থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো দূরে সরায় এবং যে সমস্ত বেনিফিশিয়াল মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আমাদের বডিকে আবার ফিরিয়ে দেয়, যার ফলে আমাদের বডিতে ইলেকট্রোলাইট, আয়ন এবং সমস্ত নিউট্রিশনের ব্যালেন্সটা মেনটেন থাকে, ওয়াটার ভলিউম মেনটেন থাকে, তার ফলে ব্লাড প্রেশার মেনটেন থাকে আমাদের এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটিও মেনটেন থাকে, অন্যান্য অর্গানের কার্যকারিতা আমাদের মেনটেন থাকে। তো কিডনির কার্যকারিতা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, চলো আমরা দেরিকে শুরু করি। বলছে দ্য ফাংশনিং অফ দ্য কিডনি ইজ এফিসিয়েন্টলি মনিটর্ড অ্যান্ড রেগুলেটেড বাই হরমোনাল ফিডব্যাক মেকানিজম ইনভলভিং হাইপোথ্যালামাস, juxtaglomerular apparatus and to a certain extent the heart। তাহলে বলছে আমাদের শরীরের যে কিডনির যে ফাংশনিং অফ দ্য কিডনির যে কার্যকারিতা সেটা এফেক্টিভলি মনিটর্ড। কার দ্বারা মনিটর হচ্ছে? মানে কিডনির কার্যকারিতা নিয়ন্ত্রণ করছে কে? হরমোনাল ফিডব্যাক, মানে আমাদের হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরণ হয় সেই হরমোনগুলো কতটা পরিমাণে ক্ষরণ হতে হবে এবং কতটা ক্ষরণ হওয়ার পরে আবার ক্ষরণটা বন্ধ হয়ে যেতে হবে, সেটাকে আমরা ফিডব্যাক ইনহিবিশন বলি। মানে হাইপোথ্যালামাস আমাদের কিডনির ফাংশনকে রেগুলেট করছে। আর কে? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। আমরা যে গ্লোমেরুলাস পড়েছি, এই যে আমাদের গ্লোমেরুলাস পড়েছি, সেই গ্লোমেরুলাসের মধ্যে যে এফারেন্ট আর্টারি রয়েছে, ধরুন এখান থেকে গেছে, এরপর হচ্ছে এর সঙ্গে আমাদের ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুলার, দূরবর্তী সংগ্রহের নালিকা যেখান দিয়ে এসেছে, এখানে যে সমস্ত কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস বলা হয়ে থাকে। এবং কিছু দূর পর্যন্ত হার্ট আমাদের কিডনির ফাংশনকে নিয়ন্ত্রণ করে। কার দ্বারা? অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টরের মাধ্যমে। ওগুলো আমরা ডিটেলস আলোচনা করবো এখানে। বলছে অসমো রিসেপ্টর মানে কি? যারা আমাদের বডির ব্যাপন চাপ বা অসমোটিক প্রেশারকে কন্ট্রোল করে। যেমন ধরো না একটা হার্টের মধ্যে তোমার ব্লাড ফ্লো কখন হবে বা হার্ট কখন কন্ট্রাক্ট বা রিল্যাক্স হবে তার কারণ নির্ভর করছে আমাদের অ্যাট্রিয়াম বা অলিন্দ বা তোমার হচ্ছে আমাদের অ্যাওয়ার্টা মহাধমনির ও প্রাচীরের যে সমস্ত বেরো রিসেপ্টর, চাপ গ্রাহক কেন্দ্রগুলো রয়েছে, তার উপর নির্ভর করবে আমাদের হার্টের কার্যকারিতা। প্রত্যেকটি অর্গান কতটা প্রেশার মেনটেন করতে হবে, কখন ফাংশন করবে না করবে, এগুলোর জন্য কি করছে? ব্যারো রিসেপ্টর বা চাপ গ্রাহক কেন্দ্র রয়েছে, যেগুলো আমাদের অসমোটিক প্রেসার, লিকুইডের ক্ষেত্রে অসমোটিক প্রেসারকে মেনটেন করে। ইন দ্য বডি আর অ্যাক্টিভেটেড বাই চেঞ্জ ইন ব্লাড ভলিউম। ধরুন এটা ব্লাড ভেসেল, এটা একটা রক্তবাহ, এবং এই রক্তবাহের মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে কি রয়েছে? বেরো রিসেপ্টর লাগানো আছে। ওকে, তো এবার হচ্ছে কখন ভেসো ডায়ালেশন, রক্তবাহকে প্রসারণ হতে হবে, কখন রক্তবাহ সংকোচন হবে সেটা নিয়ন্ত্রণ করে স্নায়ুকেন্দ্র। কিন্তু স্নায়ুকেন্দ্র সেটা কখন বুঝতে পারছে? যখন এই ব্যারো রিসেপ্টরগুলোর উপর চাপ পড়ছে। ধরুন ব্লাড ভলিউম বেড়ে গেল, বাড়ার ফলে কি হচ্ছে? এই ব্যারো রিসেপ্টর উপর ব্লাডটা চাপ প্রয়োগ করছে, তখন নার্ভাস সিস্টেমের মাধ্যমে সিএনএস কে খবর দিচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খবর দিচ্ছে। তখন সেই এর যে ওয়াল, মানে ব্লাড ভেসেলের যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলো তখন কি কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে নিয়ন্ত্রণ করছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বডি ফ্লুইড ভলিউম, অর্থাৎ একটা ব্লাড ভলিউম হলো, একটা বডি ফ্লুইড, আমাদের যে কলাকোষে যে রক্তরস রয়েছে সেই রক্তরসগুলোর যে ভলিউম তার উপর নির্ভর করে আমাদের কিডনি ফাংশন অ্যান্ড আয়নিক কনসেন্ট্রেশন। আমার বডিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম এই সমস্ত আয়নগুলোর কনসেন্ট্রেশন কতটা আছে, বেশি না কম আছে, তার উপর নির্ভর করে কিন্তু আমাদের কিডনির ফাংশন। An excessive loss of fluid from the body can activate these receptors which stimulate the hypothalamus to release the antidiuretic hormonal vasopressin from the neurohypophysis। তাহলে আমাদের হাইপোথ্যালামাসের যে নিউরোহাইপোফাইসিসটা রয়েছে, নিউরোহাইপোফাইসিস মানে হাইপোথ্যালামাসের একটা পার্ট যেখান থেকে আমাদের ডাইরেক্ট
কি ক্ষরণ হয়? ডাইরেক্ট তোমার ক্ষরণ হয় এডিএইচ, অর্থাৎ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনটা ক্ষরণ হয়। এবার এই নিউরোহাইপোফাইসিস অংশটা আর এডিএইচ আমাদের কি করে? এডিএইচ আমাদের ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করে, বডিতে ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করে। যখন আমার বডি থেকে বেশি বেশি পরিমাণে ইউরিন বেরিয়ে যাচ্ছে, পেচ্ছাপ হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, তখন এই ব্লাড ভেসেলের মধ্যে কি রক্তের চাপ কমে যাবে, ওটাকে আমরা বলছি হাইপো অসমোলারিটি, অর্থাৎ ব্যাপন চাপটা কমে গেল। তারপর কি হচ্ছে কি, যে ডিক্রিজ অ্যাট্রিয়াল রিসেপ্টর রিং। অ্যাট্রিয়াল রিসেপ্টর মানে হচ্ছে কি, আমাদের অলিন্দ যে রয়েছে, সে অলিন্দে কি হচ্ছে, ব্যারো রিসেপ্টর থাকে। অলিন্দে কি ব্যারো রিসেপ্টর, যেখান থেকে এসএ নোডটা অ্যাক্টিভেট হয়, তারপর এভি নোড অ্যাক্টিভ হয়, তারপর পার্কিনসন হয়, বান্ডল অফ হিজ। তো এই যে ব্যারো রিসেপ্টর, যেটা তোমার কি হচ্ছে, যখন ব্লাড প্রেশারটা কমেছে, ব্লাড ভলিউম কমে আসছে, তখন ওর উপর চাপটা কমে হচ্ছে বলে অ্যাট্রিয়াল যে এসএ নোডের যে ফায়ারিং, সাইনোঅ্যাট্রিয়াল নোডের যে ফায়ারিং বা ইম্পালস, সেটা আর তৈরি হচ্ছে না, কমে যাচ্ছে ওটা। অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা আমাদের লাংস থেকে বেরোচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন 2টার সঙ্গে এর পরিমাণটা কি হচ্ছে, তোমার কমে যাচ্ছে। আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে, সিম্প্যাথেটিক অর্থাৎ আমাদের তোমার বডি জানাতে শুরু করছে যে তোমার বডিতে ব্লাডের ভলিউম, ব্লাডের লিকুইডের পরিমাণটা কমে গেছে। তখন কি করছে, আমাদের হাইপোথ্যালামাসের নিউরো হাইপোফাইসিস অংশ থেকে তোমার এডিএইচ বা ভেসোপ্রেসিন ক্ষরণ হচ্ছে, এডিএইচ, যেটা তোমার পোস্টেরিয়র পিটুইটারির মাধ্যমে বেরিয়ে আসছে ভেসোপ্রেসিন। ADH facilitates the water reabsorption from the later part of the tubule। তাহলে আমাদের বিশেষ করে কি করে, কিডনির ক্ষেত্রে যে ডিসিটি রয়েছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিসিটির উপরে ADH কে কাজ করছে, এবং তার নেফ্রয়ের যে ডিসিটি পার্টের যে কোষ পর্দা রয়েছে, সেই কোষ পর্দার ভেদ্যতা জলের জন্য বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, ডিসিটি থেকে তোমার আবার বডির মধ্যে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন, পুনঃশোষণ ঘটছে, অ্যান্ড দেয়ারবাই প্রিভেন্টিং ডায়ুরেসিস। ডায়ুরেসিস মানে হচ্ছে যে আমাদের ইউরিন পাস, অর্থাৎ বেশি বেশি মূত্র বেরিয়ে যাওয়াটাকে প্রোটেক্ট করা। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য, তারপরে কি জল যখন আমাদের বডি থেকে কম বেরোচ্ছে, আমার বডিতে অটোমেটিক কি হচ্ছে, জলের কনসেন্ট্রেশনটা বাড়ছে। অ্যান্ড ইনক্রিজ ইন ব্লাড ভলিউম ক্যান সুইচ off the osmoreceptor and suppress the ADH to complete the feedback। এবারে দেখা হলো, যখন আমাদের জল কম পরিমাণে রিলিজ হচ্ছে পেচ্ছাপের মাধ্যমে, বেশি পরিমাণে পুনঃশোষণ হচ্ছে, আমাদের ব্লাডের মধ্যে কি হয়ে গেল, ব্লাড ভলিউমটা বেড়ে গেল। আর যখন ব্লাড ভলিউম বেড়ে গেল, তখন কি করলো, কিডনি আবার মেসেজ পাঠালো কাকে, হাইপোথ্যালামাসকে, যে আর রিলিজ করার দরকার নেই আমার। ওকে, তারপর কি হচ্ছে, ওটা নেগেটিভ ফিডব্যাক ইনহিবিশন হলো। কিন্তু এরা ফিডব্যাক মনে হচ্ছে কি, যখন আমার ব্লাড ভলিউম ঠিক হয়ে গেল, তখন এডিএইচ এর ক্ষরণটা বন্ধ হয়ে গেল। ADH can also affect the kidney function by its constrictory effects on blood vessel। তাহলে এডিএইচ আরেকটা কাজ করছে কি, আমাদের কিডনির যে ব্লাড ভেসেল রক্তবাহগুলো রয়েছে, সেই রক্তবাহগুলো কি করছে, তোমার কনস্ট্রিক্টরে সংকোচন করে দিচ্ছে। দিস কজ দ্য ইনক্রিজ ব্লাড প্রেশার। তারপরে যখন রক্তবাহ যখন সংকোচন হয়ে ধরো ছোট হয়ে গেল, তখন কি হচ্ছে, রক্তের ফ্লোটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, রক্তের চাপটা বেড়ে যাচ্ছে। রক্তের চাপ কি জিনিস, আমাদের যে প্রত্যেকটা মানে শিরা এবং ধমনীর দেয়ালের উপরে রক্ত যে প্রেশার ক্রিয়েট করে, সেটাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি। ক্যান ইনক্রিজ দ্য গ্লোমেরুলার ব্লাড ফ্লো অ্যান্ড দেয়ারবাই GFR। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, গ্লোমেরুলার মানে ব্যায়ামের ক্যাপসুলে যে গ্লোমেরুলাস রয়েছে আমাদের, এর যে ফিল্ট্রেশন রেট, সেটাকে বলে GFR। তাহলে আমাদের এর কাজ কি হলো, যে হাইপোথ্যালামাস কি করলো, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ADH ক্ষরণ করলো, পোস্টেরিয়র পিটুইটারি আসলো। কখন আসলো এগুলো, যখন আমাদের ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে। ভেসোপ্রেসিন কি করলো, তখন কিডনির ফ্লুইড রিঅ্যাবজর্পশনটা বাড়িয়ে দিল, সেটা ডিসটিতে বিশেষ করে ইনক্রিজ ব্লাড ভলিউম বেড়ে গেল, এবং ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হওয়ার ফলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স হয়ে গেল, অর্থাৎ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এবং রক্তবাহগুলো রেজিস্ট্যান্স প্রতিরোধী হয়ে গেল। এবার আমরা একটু ডিটেলস আলোচনা করবো যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স জিনিসটা কি। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স অলসো নোন অ্যাজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সকে SVR কে আমরা TPRও বলছি, SVR কে TPRও বলা হয়। refers to the resistance that the heart muscle overcome to pump blood into the systemic circulation। তাহলে কি বলছে, যে এই রেজিস্ট্যান্স কথার অর্থ হলো যে
হার্টের মধ্যে ব্লাড ভলিউম আবার ঠিক হয়ে গেল, এবং ঠিক হওয়ার ফলে হার্ট তখন কি করে সিস্টেমিক সার্কুলেশন মানে আমাদের হার্ট থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে যে ব্লাড প্রচার, এক্সেপ্ট কাকে, আমাদের পালমোনারি সার্কুলেশন। দুটো সার্কুলেশন হয় আমাদের, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন। তো আমার লাংসের ব্যাপারটা আসছে না, এখানে আসছে সারা দেহে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তটা সিস্টেমিক সার্কুলেশন বলছি আমরা। SVR is measured of the force exerted on circulatory blood by the blood vessel। তাহলে কি হচ্ছে, SVRটা কি হলো আমাদের, যে এই যে রক্তবাহ, সেই রক্তবাহের উপর রক্তের যে কি চাপ সেটা ডিপেন্ড করছে। কেন এটা ইম্পর্টেন্ট, SVRটা কেন আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট? ইট ইজ আ কি ফ্যাক্টর ইন ডিটারমাইনিং ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিয়াক ফাংশন। তাহলে আমাদের ব্লাড ভলিউম যে কি আছে, কোন কনসেন্ট্রেশনে আছে, সেটাকে ঠিক রাখার জন্য, ব্লাড ভলিউম ঠিক থাকলে আমাদের কার্ডিয়াক ফাংশনও ঠিক থাকবে, আবার রক্তবাহের চাপও ঠিক থাকবে। তাই রক্তবাহের চাপ এবং হার্টের ফাংশনকে ঠিক রাখার জন্য আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা খুব দরকার। And changes in SVR can indicate various physiological states including shock and hypotension। তাহলে কি হচ্ছে, যখন তোমার SVR কমে যাবে তখন কি হবে, বিপি কমে যাবে, তোমার চিন্তা করার ক্ষমতা, হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার লো হয়ে যাবে। কেন? কারণ ব্লাড ভলিউমটা কি আছে না আছে আমাদের প্যারোসেপ্টর বুঝতে পারবে না, অসমোসেপ্টর বুঝতে পারবে না, আমাদের তার এই এডিএইচ ক্ষরণ আমাদের নিয়ন্ত্রণ হবে না। এবার কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের SVR-কে নিয়ন্ত্রণ করে? এক হচ্ছে কন্ট্রাকশন, ভেসোকনস্ট্রিকশন মানে হচ্ছে যখন ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যাবে তখন SVR-এর মানটা বেড়ে যাবে। ব্লাড ভিসকোসিটি, ব্লাড যদি গাঢ় হয়ে যায়, অর্থাৎ ব্লাডে যদি হায়ার কনসেন্ট্রেশন অফ সুগার হয়ে যায় বা হাই তোমার কি বলছে আরবিসির পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ইনক্রিজ করে দেয় SVR। আবার ব্লাড ভেসেল ডায়ামিটার লেন্থ, ব্লাড ভেসেলগুলো যদি আমাদের বেশি প্রশস্ত হয়ে যায় বা হয়তো এটা বেশি লম্বা হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু এই SVR ইনফেক্ট হবে। SVR মানে হচ্ছে রক্তের মধ্যে রক্তের চাপকে নিয়ন্ত্রণ করার জন্য যে উপায়, সেটা হচ্ছে SVR। এবার চলে আসি আমরা নেক্সট পয়েন্ট পেজে, এবার চলে আসি আমরা কি, আমরা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, যেটা আমাদের কিডনির ফাংশনকে প্রপারলি মেনটেন করে। তাহলে এর আগের ফাংশনের মাধ্যমে বুঝলাম কি, এডিএস এর মাধ্যমে যে কিভাবে আমাদের ব্লাড ভলিউমটাকে রেগুলেট করে। এবার এখানে দেখা যায় রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমে কি হচ্ছে, দ্য জাক্সটাগ্লোমেরুলার প্লে এ কমপ্লেক্স রেগুলেটরি রোল। তাহলে আমরা জাক্সটাগ্লোমেরুলাস কি বললাম, আমাদের গ্লোমেরুলাস বোমান ক্যাপসুল যেটা রয়েছে এবং আমাদের ডিসিটির মধ্যে যে কোষগুলো রয়েছে সেগুলোকে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস বলা হয়। এর আগের ভিডিও আমি সেগুলো আলোচনা করেছি ডিটেলসে। A fall in glomerular blood flow or glomerular blood pressure GFR can activate the juxtaglomerular cell to release renin। যখন আমার জাক্সটাগ্লোমেরুলার সেলগুলোর মধ্যে ব্লাডের ভলিউমটা কমে যাবে, তখন কি করবে, জাক্সটাগ্লোমেরুলার সেল রেনিনকে সিক্রেশন করবে, রেনিন। এবার এই রেনিনটা কি করছে, তোমার দেখো এই জাক্সটাগ্লোমেরুলার সেল অফ দ্য কিডনি কি করছে, তোমার কখন এগুলো করছে, যখন আমার ডিহাইড্রেশন হয়, আমার শরীরে জলের পরিমাণটা কমে যাচ্ছে, আমার শরীরে সোডিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, অর্থাৎ রক্তের পরিমাণ কমে যাচ্ছে, বা হিমোরেজ, আমার বডিতে ব্লাড বেরিয়ে যাচ্ছে বলে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, আবার ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশারটা আমার ডিক্রিজ হয়ে গেল, কমে গেল। তো ডিক্রিজ ব্লাড ভলিউম হয়ে গেল, এবং ডিক্রিজ ব্লাড ভলিউম কমে গেলে এবং রক্তের পরিমাণ কমে গেলে, রক্তের লিকুইডের পরিমাণ কমে গেলে কি রক্তের চাপও কমে যাবে, ব্লাড প্রেশার কমে গেল, তখন জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে আমাদের ক্ষরণ হলো কি, রেনিন। জাক্সটাগ্লোমেরুলার কিডনি থেকে আমাদের রেনিন ক্ষরণ হচ্ছে এবার, which converts angiotensinogen in blood to anti-angiotensin and further to angiotensin 2। তাহলে কি হলো, আমাদের যখন রেনিন ক্ষরণ হলো, লিভার থেকে আমাদের অ্যাঞ্জিওটেনসিন ক্ষরণ হলো, লিভার থেকে ক্ষরণ হলো অ্যাঞ্জিওটেনসিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট ফর্ম, এটা কি করলো, অ্যাঞ্জিওটেনসিনে কনভার্ট হয়ে গেল, কনভার্ট হওয়ার ফলে সেটা কি করলো, তোমার এই রেনিনকে রেনিনটা কি করলো, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে দিল, রেনিনকে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 1-এ কনভার্ট করলো। তাহলে লিভার থেকে যে অ্যাঞ্জিওটেনসিনোজেনটা বেরোলো সেটা রেনিনের উপস্থিতিতে অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্ট হয়ে গেল।
এবার এই অ্যাঞ্জিওটেনসিন 1 তখন কি করলো, লাংসের উপরে কাজ করলো এবং সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং কমপ্লেক্স ACE, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম লাংস থেকে ক্ষরণ হলো, যেটা তোমার কি করলো অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করে দিল অ্যাক্টিভেট ফর্ম। Angiotensin 2 being a powerful vasoconstrictor, বুঝতে পারলে ভেসোকনস্ট্রিক্টর মানে কি, যে রক্তবাহকে সংকুচিত করে। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1 কি করলো, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 এ কনভার্ট করলো। এই অ্যাঞ্জিওটেনসিন স্ট্রং ভেসোকনস্ট্রিক্টর, অর্থাৎ রক্তবাহকে সংকুচিত করে দিল। ইনক্রিজ দ্য গ্লোমেরুলার ব্লাড প্রেশার বাই দেয়ারফর GFR, মানে আমাদের এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস যেখান থেকে ইফারেন্ট ঢুকছে, অ্যাফারেন্ট বেরিয়ে যাচ্ছে, এখান থেকে তোমার এভাবে বেরোচ্ছে। এখানে কি ব্লাড ফ্লোটা কমে গেছিল, ব্লাড ফ্লো কমে গেলে কি ব্লাড প্রেশার কমে যাবে, আর ব্লাড প্রেশার যখন কমে যাবে তখন এখান থেকে ফিল্ট্রেশন রেটটা, ধরুন PCT, এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এখানে যখন চাপ কমে যাবে তখন এর ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেশন রেটটাও কমে যাবে। তো এই ফিল্ট্রেশন রেটটাকে বাড়াতে গেলে কি করতে হবে, এই যে ব্লাড ভেসেলগুলো রয়েছে এগুলোর সংকোচন করতে, যেমন একটা বাগানের পাইপকে মুখটা চেপে ধরলে কি হলো, ব্লাড পাইপের প্রেশারটা অনেকটা বেড়ে গিয়ে রক্তটা খুব দূরে, জলটা খুব দূরে ছিটকে পড়ে। একইভাবে তোমার এখানকার যখন হার্টগুলো, ব্লাড ভেসেলগুলো যখন সংকুচিত হয়ে গেল, সেখান থেকে তোমার কি হলো, ব্লাড ভেসেলের মধ্যে প্রেশারটা অনেক হাই হয়ে গেল। যখন প্রেশার হাই হয়ে গেল তখন ব্লাড প্রেশার ইনক্রিজ হলো, আমাদের ইনক্রিজ হওয়ার ফলে ওটা না ব্লাড ভেসোকনস্ট্রিকশন হলো, ভেসোকনস্ট্রিকশন হওয়ার পর কি ব্লাড প্রেশার আমাদের বেড়ে গেল। অ্যাঞ্জিওটেনসিন 2 অলসো অ্যাক্টিভেট দ্য অ্যাড্রেনাল কর্টেক্স টু রিলিজ অ্যালডোস্টেরন। তাহলে এবারে কি করলো, আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনালিন হরমোন রয়েছে তার দুটো পার্ট, ভিতরে লাল অংশটা হচ্ছে মেডালা, ভিতরে কর্টেক্স, আর ভিতরে সাদা অংশটা হচ্ছে মেডালা। তো কর্টেক্স অংশকে উদ্দীপ্ত করলো, উদ্দীপ্ত করার ফলে সেখান থেকে অ্যালডোস্টেরনের পরিমাণটা বেড়ে গেল, অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ানো। Aldosterone cause reabsorption of sodium and atrophy from the distal part of the tubules, মানে আমার বডির ব্লাড ভলিউম এবং আয়নিক কনসেন্ট্রেশন মেনলি রেগুলেট করছে কিডনিতে কতটা ফিল্টার হচ্ছে, কতটা রিঅ্যাবজর্ব হচ্ছে। তো এই অ্যালডোস্টেরন যখন বেড়ে গেল তখন কিডনির মধ্যে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে গেল এবং রক্ত থেকে বেশি পটাশিয়াম এবং হাইড্রোজেনটা বেরিয়ে গেল, হাইড্রোজেন আর পটাশিয়াম বেরিয়ে গেল, সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন পুনঃশোষণটা বাড়িয়ে দিল। পুনঃশোষণ মানে যেটা নেফ্রন থেকে আমাদের কিডনি বা বডির মধ্যে যেটা ফিরে আসছে সেটা রিঅ্যাবজর্পশন, আর যেটা শোষণ হচ্ছে সেটা অ্যাবজর্পশন। যেখানে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিল এবং পটাশিয়াম প্রোটন কমে দিল। This also leads to increase in blood pressure and rhythm. তাহলে যখন ব্লাডের ভলিউমটা বেড়ে গেল, আমার কাছে ব্লাড ভলিউম বেড়ে গেল, তখন ব্লাডের প্রেশারও বেড়ে গেল, ব্লাড প্রেশার করে ব্লাড ভলিউমও বেড়ে গেল আমার কাছে। দ্য কমপ্লেক্স মেকানিজম জেনারেলি নোন অ্যাজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। তাহলে এখানে ওভারঅল ফাংশনটা কি হচ্ছে, যে আমাদের শরীরে যখন ডিহাইড্রেশন হলো, বা আমার শরীরে যখন সোডিয়াম ডেফিসিয়েন্সি হলো, বা কোনো কারণ রক্ত বেরিয়ে গেল বেশি শরীর থেকে, হেমোরেজ বলছি, তার ফলে আমার শরীরে রক্তের ভলিউমটা কমে গেল। যখন ব্লাড ভলিউম কমলো তখন আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলো এবং সঙ্গে সঙ্গে সে কি করলো, কিডনি জাক্সটাক্লোমারাস সেল থেকে রেনিন ক্ষরণ করালো। রেনিন কি করলো, লিভার থেকে বেরোচ্ছে, কি লিভারকে উদ্দীপ্ত করলো, লিভার থেকে বেরোলো কি অ্যাঞ্জিওটেনসিন 1। এবার অ্যাঞ্জিওটেনসিন 1টা কি করলো, টেনসিনোজেন 1, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। রেনিন কি করলো, অ্যাঞ্জিওটেনসিনোজেন 1কে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করলো, সে অ্যাক্টিভ ফর্মে। এবার অ্যাঞ্জিওটেনসিন 1 আবার কি করলো, লাংসে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে ওটা আরো অ্যাক্টিভেট ফর্ম অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট হয়ে গেল। অ্যাঞ্জিওটেনসিন 2 কি করলো, ভেসোকনস্ট্রিক্টর, রক্তবাহকে সংকোচন করে, রক্তবাহ সংকোচন করার ফলে ব্লাড প্রেশার আমাদের বেড়ে গেল। এবার হচ্ছে কি, তারপর আবার অ্যাঞ্জিওটেনসিন 2 কি করলো, অ্যাক্টিভেট করলো অ্যাড্রেনাল কর্টেক্সকে, যেখান থেকে অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হলো। সে অ্যাড্রেনাল হরমোন কি করলো, তোমার বডির ব্লাড ভলিউমটাকে বাড়ালো। কিভাবে বাড়ালো, সে আমাদের কিডনিকে অ্যাক্টিভেট করলো যে বেশি বেশি পরিমাণে সোডিয়াম এবং জলকে পুনঃশোষণ করতে এবং পটাশিয়াম এবং হাইড্রোজেনকে ফিল্টার করতে, অর্থাৎ রক্তের মাধ্যমে বের করে দিতে, ইউরিনের মাধ্যমে বের করে দিতে। আলটিমেট আমাদের ব্লাড ভলিউম বেড়ে গেল এবং ব্লাড প্রেশার আমাদের বেড়ে গেল, ব্লাড ভলিউম আমাদের নর্মাল কন্ডিশনে চলে আসলো। তাহলে কিডনির মেন মেকানিজম কি,
আমাদের ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে বডির বাইরে বের করা, বডির ওয়াটারের ব্যালেন্স বা ব্লাড ভলিউম, ব্লাড প্রেশারকে ঠিক রাখা। তো তোমার যদি কিডনি খারাপ হয় তাহলে আমাদের অবশ্যই ব্লাড প্রেশারের মধ্যে আপ অ্যান্ড ডাউন হবে, গন্ডগোল হবে। এবার চলে আসছি আমরা হার্টের ফাংশন। যে কিডনির যে মেকানিজম, সেই মেকানিজম নিয়ন্ত্রণ করার জন্য হার্টের রোল কি রয়েছে। তাহলে দেখো এখানে বলছে যে an increase in blood flow to the atria of the heart can cause the release of atrial natriuretic factor। যখন আমাদের ব্লাড, আমাদের যে অলিন্দ রয়েছে, অলিন্দের মধ্যে যখন ব্লাড ফ্লোটা বেড়ে গেল, তখন আমাদের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, মানে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বা এর আগে আমরা এডিএইচ এর মাধ্যমে যখন রক্তের ব্লাডের ভলিউমটা বেড়ে গেল, তখন রক্তের প্রেশার বেড়ে গেছে। এবার প্রেশার যখন বেড়ে গেল, তখন রক্তের অ্যাট্রিয়াম থেকে কি হলো, আমাদের অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর বেরোলো। It can cause vasodilation of the blood vessel and thereby decrease the blood pressure। কারণ আমাদের ধরো নাও রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বা এডিএইচ এর মাধ্যমে ব্লাড প্রেশার কিন্তু বাড়তে আছে। এবার ব্লাড প্রেশার যদি বাড়তে থাকে তো একসময় আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ডিজিজ হয়ে যাবে, তারপর মারা যেতে পারে। তাই সেটাকে আবার কন্ট্রোল করতে হবে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আবার কি করলো, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর বের করলো, যেটা কি করলো, সঙ্গে সঙ্গে রক্তবাহকে প্রসারণ করলো। কারণ আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2 কি করেছিল, ভেসো কনস্ট্রিক্টর, রক্তবাহকে সংকুচিত করেছিল। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর কি করলো, সেটা প্রসারিত করলো, বলে ব্লাড ভলিউমটাকে বা ব্লাড প্রেশারটাকে আবার কন্ট্রোল কন্ডিশনে নিয়ে আসলো। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর মেকানিজম therefore act as check in the renin angiotensin mechanism। তা রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজমের মাধ্যমে রক্তবাহ সংকোচন হয়ে ব্লাড প্রেশার বাড়ালো। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর কি করলো, ব্লাড রক্তবাহকে প্রসারিত করলো এবং রক্তের মেকানিজমটাকে নিয়ন্ত্রণ করলো। এবার কিভাবে ডিটেলস আমরা আলোচনা করছি দেখো। ইন দ্য কিডনি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড primarily function to increase sodium and water excretion। সোডিয়াম and water excretion, natriuresis মানে সোডিয়াম রিলিজ আর ইডাইউরেসিস মানে ওয়াটার রিলিজ, which reduce the blood volume pressure by inhibiting sodium reabsorption and increase glomerular filter rate। তাহলে এখন জাস্ট ইমাজিন যে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম কি করেছিল, ওরা H+ এবং K+ প্রোটন এবং পটাশিয়াম আয়নকে বেশি বেশি ফিল্টার করে ইউরিনের মধ্যে বের করছিল, সোডিয়াম এবং ওয়াটারকে বেশি রিঅ্যাবজর্পশন করার মধ্যে রক্তের ভলিউম বাড়িয়ে দিয়েছিল। এবার সেই জিনিস যদি বাড়তে থাকে তাহলে তো আমাদের সমস্যা, আমাদের একসময় ব্লাড কনসেন্ট্রেশন এত হাই হয়ে যাবে যে রক্ত বাস্ট করতে পারে বা অনেক কিছু ফ্যাক্টর কাজ করতে পারে। সেই জিনিসটাকে কমানোর জন্য কি করলো, যখন হার্ট বুঝতে পারলো, হার্টের অরিন্দ যখন বুঝতে পারলো যে না ব্লাড ভলিউম বেড়ে গেছে, প্রেশারটা বেড়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে এএনএফ ফ্যাক্টরটাকে বের করে তাকে ব্লাড ভেসেলগুলো প্রসারিত করলো এবং সে কি করলো, সোডিয়াম এবং সোডিয়াম ও ওয়াটারের এক্সক্রিশনটাকে, অর্থাৎ সোডিয়াম এবং ওয়াটার পেছার মাধ্যমে বেশি বেশি বেরিয়ে যায়, সেই জিনিসটাকে অ্যাক্টিভেট করলো যাতে ব্লাড ভলিউম বা ব্লাড প্রেশারটাকে মেনটেন করা হয়। তা সে কি করলো, ইনক্রিজ দ্য সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন, নাট্রিউরেসিস এবং ডায়ুরেসিস। নাট্রিউরেসিস মানে সোডিয়ামের এক্সক্রিশন বাড়ালো, আবার ডায়ুরেসিস বেরোলো, পেছার মাধ্যমে বেশি বেশি বেরিয়ে যাচ্ছে। মেকানিজম অফ অ্যাকশন কি করছে দেখো, অ্যাফারেন্ট ইফারেন্ট ANP dilates the afferent arteriole, increasing blood flow to glomerulus, constricts the efferent arteriole, increase the glomerular capillary pressure, both which contribute an increase in GFR। তাহলে কি করলো, এই যে অ্যাফারেন্ট যার মাধ্যমে আমাদের রক্ত প্রবেশ করে, এটা অনেকটা মোটা হয় এবং এটা অনেকটা পাতলা হয়। তাহলে ANF কি করলো, এই অ্যাফারেন্ট আর্টেরিয়লটাকে প্রসারিত করলো, এর মধ্যে রক্তের ফ্লোটাকে বাড়িয়ে দিল, কিন্তু ইফারেন্ট আর্টেরিয়লটাকে আরো সংকুচিত করে দিল। বলে একটা মোটা পাইপ দিকে জল ঢুকছে, রক্ত ঢুকছে, একটা সরু পাইপ যদি বেরোয় তো অটোমেটিক আমার এই ক্যাপিলারি যেগুলো রয়েছে, এই ক্যাপিলারিগুলোর মধ্যে কি হচ্ছে, তোমার প্রেশারটা বেড়ে যাবে, যার ফলে এর ফিল্ট্রেশন রেটটা বেড়ে যাবে, ফিল্ট্রেশন রেটটা বাড়বে, যার ফলে কি হচ্ছে, ওয়াটার, সোডিয়াম ইত্যাদি বেশি বেশি করে ফিল্টার হতে শুরু করবে। নেফ্রনস ANP ইনহিবিট সোডিয়াম রিঅ্যাবজর্পশন। তাহলে সোডিয়াম, এই যে আমাদের যে সোডিয়াম দেখো আমাদের যেটা অ্যাসেন্ডিং তোমার রয়েছে, মানে হেনলি লুপ অফ হেনলি, সেখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন হচ্ছিল, শরীরে বেশি বেশি করে শোষণ হচ্ছিল, এটা উল্টো কাজ করাতে শুরু করবে, অর্থাৎ এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের বেশি বেশি শোষণ শুরু করবে, যার ফলে বডিতে সোডিয়াম এবং জলের কনসেন্ট্রেশনটা কমতে থাকে।
এর জন্য কি করতে হবে, সোডিয়াম চ্যানেল অ্যান্ড Na+K+ ATPase, তাহলে এর জন্য অ্যাক্টিভেট করছে কি সোডিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করছে এবং আমাদের Na+K+ ATPase মানে পটাশিয়ামের পুনঃশোষণ করবে, সোডিয়ামকে বাইরে বেরোবে। ANP ইনহিবিটস রেনিন সিক্রেশন ক্যালকুলেশন এবং সঙ্গে সঙ্গে আবার কি জাক্সটাগ্লুমেরুলার সেল, এই সমস্ত এখানকার যে সেলগুলো রয়েছে সেই সেল থেকে যে তোমার এইগুলো বেরোচ্ছিল রেনিন বেরোতে শুরু হচ্ছে, রেনিনটাকে কমিয়ে দিল। তাহলে এখানে ওভারঅল যদি আমি বলতে চাই তাহলে আমার প্রথমে যখন রক্তের বেশি বেশি ইউরিন আমাদের বেরিয়ে যাচ্ছে, ডাইউরেসিস হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের ADH অ্যাক্টিভেট হলো এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেট হলো, যার ফলে আমাদের বডিতে সোডিয়াম এবং জলের পুনঃশোষণ করলো। পুনঃশোষণ করার ফলে এবং প্রোটন এবং পটাশিয়ামকে বের করে দিল, যার ফলে ব্লাড ভলিউম বেড়ে গেল, ব্লাড প্রেশারও বেড়ে গেল। কিন্তু এরকম ব্লাড ভলিউম বা ব্লাড প্রেশার যদি বাড়তে থাকে একসঙ্গে আর্টারি ভেসেলগুলো বাস্ট করে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই সমস্ত জিনিসগুলো, হার্ট ব্লকেজ ইত্যাদি ফাংশনগুলো হবে। তাই এটা কন্ট্রোল করার জন্য সঙ্গে সঙ্গে অ্যাট্রিয়াম, যেখানে রক্তগুলো প্রথম গিয়ে ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড রক্ত অ্যাট্রিয়াম রানাওয়ালের ক্ষেত্রে বলছি, সেখান থেকে অ্যাট্রিয়াল নাইট্রিয়েটিক ফ্যাক্টর বের করলো। সে সঙ্গে সঙ্গে কী করলো, আমাদের ব্লাড ভেসেলটাকে প্রসারিত করে দিল, তারপর ব্লাড প্রেশারটা কমলো এবং অন্যদিকে কী করলো, কিডনিতে গিয়ে নেফ্রনের মধ্যে সোডিয়াম এবং জলের যেটা পুনঃশোষণ হচ্ছিল সেটাকে বাদ দিয়ে তার বেশি বেশি অ্যাবজর্পশন শুরু করে দিল, বেশি বেশি করে শোষণ শুরু করে দিল। আর কি করলো, সেখান থেকে পটাশিয়াম এবং H+ শোষণ শুরু করলো। আরও দিয়ে কী করলো, যে কিডনি জাক্সটাগ্লুমেরুলার সেল থেকে যে রেনিন বেরিয়েছিল, যেটা আমাদের অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাক্টিভেট করেছিল, সে রেনিনের সিক্রেশনটাকে বন্ধ করে দিল বা কমিয়ে দিল, যার ফলে আমার বডির ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশারটা প্রপারলি মেনটেইনড হলো। এটাই হচ্ছে আমাদের কিডনি ফাংশনাল মেকানিজম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এটা হচ্ছে কিডনির ফাংশন মেকানিজম, প্রপার ফাংশন, যেটা তোমাদের খুব হেল্পফুল হবে কিডনির ফাংশন বোঝার জন্য। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।